কোনো সংস্কারের কোনো প্রস্তাবে এখনো এমন কোনো প্রস্তাব আসেনি যেটা অতীতে কোনো না কোনোভাবে পরীক্ষিত হয়নি অথবা আমরা আলোচনা করিনি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই বিষয়ে সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর কতিপয় ক্ষমতা অন্যান্য প্রতিষ্ঠানের উপর আইনগতভাবে হস্তান্তর করার একটা সুযোগ তৈরি করতে হবে, কিন্তু সেটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করলে হবে না। তাহলে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অচল অবস্থা দেখা দিবে, যেটা পাকিস্তান আমলে আমাদের অভিজ্ঞতা হয়েছে। নির্বাচনের প্রার্থীদের খরচ বা নির্বাচনী বাজেট যদি আমরা সরকারি কোষাগার থেকে যদি আমরা ব্যবস্থা করি, তাহলে আমাদের বর্তমানে টাকার মাধ্যমে জিতে আসার যে ভয়াবহ অসুস্থ যে প্রতিযোগিতা সমাজে বিদ্যমান আছে, সেটার উপরে এক ধরনের সীমা আরোপ করা যাবে। যে কেউ তার নিজ নিজ ধর্ম যেন পূর্ণাঙ্গ স্বাধীনতার সঙ্গে পালন করতে পারে, সেই সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের ৭২-এর সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের নীতি অন্তর্ভুক্ত হয়। সংবিধান কেবল আদর্শের প্রশ্ন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন ও জবাবদিহিতার কাঠামো নির্মাণের প্রশ্ন কিন্তু সংবিধানের সঙ্গে পুরোপুরি জড়িত। একজন লিভিং লেজেন্ড, একজন জীবন্ত কিংবদন্তি ডক্টর কামাল হোসেন, তিনি আজকের এই আলোচনার জন্য আমাদের এবং সেখানে ধর্ম এবং রাজনীতি বিষয়ে আবুল মনসুর আমাদের একটা কোটেশন আপনাদেরকে দিই। কোট: যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন, পরিণামে তারা ধর্মকে রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন। ধর্মশাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত, কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে তা সম্ভব নয়। ইতিহাসের শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিতে ধর্মকে টানিয়া আনিতে চান, তারা ধর্ম ও রাজনীতি উভয়কেই অনিষ্ট করিয়াছেন। যে কোনো কোটেশন দেওয়ার বিপদ হলো কি, কোটেশন সাধারণত খুব ক্রিস্পি হয়, কুরকুরে হয়, মুরমুরে হয় এবং খুব সহজে বোঝার জন্য দেওয়া হয়, কিন্তু কোটেশনে কনটেক্সট থাকে না। আবুল মনসুর আহমদ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে এখানে আমি যে কোটেশনটা বললাম, এটা জাস্ট একটা নমুনা বা স্যাম্পল আপনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু ধর্ম বিষয়ে রাজনীতির অবস্থান কি হবে, কোনো সময় ধর্ম উপেক্ষণীয় কোনো বিষয় না, ইটস এ সিরিয়াস থিং টু বি ডেল্ট উইথ। ধর্ম এবং রাজনীতির সম্পর্ক মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা একটা সাকসেসফুল রাষ্ট্র বা পলিটি, একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলার পূর্ব শর্ত। এবং সেই হিসেবে আবুল মনসুর আহমদ ধর্ম এবং রাজনীতির সম্পর্ক এবং পারস্পরিক আদান প্রদান নিয়ে যত লেখালেখি করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সংবিধান নিয়ে সরাসরি আবুল মনসুর আহমদের চিন্তার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পয়েন্ট আপনাদেরকে বলে রাখি। আবুল মনসুর আহমদ মনে করতেন গণমুক্তি বা জনগণের মুক্তি নিহিত আছে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে। এটা আমাদের একটা সাংবিধানিক খুব গুরুত্বপূর্ণ একটা বিধান, ৭২-এর সংবিধানও। এটা আপনার আবুল মনসুর আহমদের রচনাবলীর ৪র্থ খণ্ডের পৃষ্ঠা ৪৩৬-এ পাবেন। আবুল মনসুর আহমদ বিশ্বাস করতেন সংসদীয় সরকার ব্যবস্থা ও বহুদলীয় গণতন্ত্র একটা আধুনিক রাষ্ট্রের পূর্ব শর্ত। এগুলো তার লেখালেখিতে, বিভিন্ন লেখালেখিতে আছে। তার ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৪৪৮-এ পাবেন। তিনি গণতান্ত্রিক সমাজবাদকে, যেটা আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা বলছি, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা বলে মনে করতেন। সমাজবাদ বা সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে যেটা গ্রহণ করা হয়েছে, এটার বিরুদ্ধে একটা অপপ্রচার আছে, কিন্তু এটাকে অনেকে কমিউনিজমের সাথে বা সাম্যবাদের সাথে মিলিয়ে ফেলেন। বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র বলতে যা গ্রহণ করা হয়েছে, এটা বাংলাদেশের সংবিধানের ডিফাইন্ড সমাজতন্ত্র। মানে আমরা সমাজতন্ত্র বলতে কি বুঝি সেটা, এটা অন্য কোনো কার্ল মার্কস বা পৃথিবীর অন্য কোনো শাসন ব্যবস্থায় সমাজতন্ত্র বলতে কি বোঝানো হয়, আমরা কিন্তু সেটা গ্রহণ করিনি। কিন্তু স্বাভাবিক, যে কোনো একটা রাজনৈতিক সংস্কৃতিতে অনেক ধরনের প্রচারণা এবং বলার স্বাধীনতা থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নিয়ে একটা অপপ্রচার আছে যে বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রের নামে যা কায়েম করা হয়েছে সেটা কমিউনিজম। বাট নো, কমিউনিজম আলাদা জিনিস, আর সমাজতন্ত্র সম্পদের সুষম বন্টনের নীতির উপরে প্রতিষ্ঠিত, যেটা কার্ল মার্কসের আবিষ্কার না, এটা কমিউনিজমের কাজ না। সারা পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এই ধারণা এবং এই চিন্তা আছে। আবুল মনসুর আহমদ এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে ছিলেন এবং এর সমর্থনে তিনি যে প্রবন্ধ রচনা করেছেন, সেই প্রবন্ধের শিরোনাম হলো পার্লামেন্টের চেম্বার এক চেম্বার নাকি 2 চেম্বার হবে। আপনারা জানেন এটা নিয়ে বর্তমানে বেশ ডিবেট হচ্ছে যে পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত নাকি এক কক্ষ বিশিষ্ট হওয়া উচিত। এইটার জন্য আবুল মনসুর আহমদ যে যুক্তি দিয়েছিলেন ৭২-এর সংবিধানে, ঠিক সেটাই গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে এটাকে চেঞ্জ করা যাবে না তা না, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও খুব খারাপ পার্লামেন্ট না। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এই জনগোষ্ঠীর জীবনে কিন্তু সব ধরনের পার্লামেন্টের অভিজ্ঞতা আমাদের আছে। ঠিক আছে, 1935 সালের ইন্ডিয়ান অ্যাক্টের অধীনে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। 1947 সালে পাকিস্তান হওয়ার পরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। 1962 সালের আইয়ুবের সংবিধানের পরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। ফলে আমরা যেন কোনো কিছুকে এমনভাবে সমালোচনা না করি যে শুধু এই ব্যবস্থা নাই বলেই আমাদের শত দুর্গতি। নো,
যে কোনো সাংবিধানিক নীতি বা আদর্শ গ্রহণ করার আগে এর ঐতিহাসিক প্রেক্ষিত এবং আমাদের অভিজ্ঞতা আমাদের যাচাই করে নিতে হবে। রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্যের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আবুল মনসুর আহমেদের অবস্থান ছিল। আপনি এই বিষয়ে তার খুবই জোরদার এবং খুবই বলিষ্ঠ প্রবন্ধ আছে 4th খণ্ডের পৃষ্ঠা 520-এ। তিনি মনে করতেন 1970 সালের নির্বাচন ছিল ধর্মীয় স্বাধীনতার পক্ষে বা সেকুলারিজমের পক্ষে এক বিশাল বিজয়। সেকুলারিজম শব্দটা হলো আমাদের সংবিধানের কনটেক্সটে আরেকটা মারাত্মক অপপ্রচারের শিকার একটা শব্দ। দেখেন, একটা রাজনৈতিক আদর্শ বা নীতি অন্য কোনো দেশেও ব্যবহৃত হয় এবং সেই নীতিটার নামটা আমরাও গ্রহণ করেছি, এর অর্থ এই হয়ে যায় না যে ওই দেশ যে অভিজ্ঞতার আলোকে এই নীতি গ্রহণ করেছে আমরা আমাদের জনগোষ্ঠী হিসেবে একই অভিজ্ঞতার আলোকে ওই নীতি গ্রহণ করেছি। না, ইউরোপে সেকুলারিজম গ্রহণ করার পিছনে তাদের যে বিশেষ খ্রিস্টান ধর্মের অত্যাচারের এবং অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতনের যে ইতিহাস আছে, তাদের সেকুলারিজমের কনটেক্সট ছিল সেটা। কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু ধর্মের ঠিক ওই মধ্যযুগীয় খ্রিস্টান বর্বরতার কিন্তু কোনো নজির নাই। আমাদের এই অঞ্চলে ধর্ম এখানে কখনোই নিপীড়ক বা ভয়াবহ এরকম সামাজিক বা রাষ্ট্রীয় হাতিয়ার হয়েও কিন্তু আমাদের এখানে উঠে নাই। কিন্তু একটা নাগরিকত্ব সমবায়ী প্রতিষ্ঠান, এখানে সকলকে জায়গা দিতে হবে, সকলের বসবাসের এবং সমান অধিকারের নিশ্চয়তা দিতে হবে। সেই নিশ্চয়তার একটা অপারেশনাল বা একটা কার্যকর কাঠামোর একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে ধর্মীয় স্বাধীনতাকে একটা সাংবিধানিক নীতি হিসেবে গ্রহণ করেছি। কিন্তু এটাকে এমনভাবে অপপ্রচারের শিকার করা হয়েছে যেন বা ইউরোপ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে সেকুলারিজম গ্রহণ করেছে আমরাও একই অর্থে এবং একই কনটেক্সটে সেকুলারিজম গ্রহণ করেছি। না, বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা গ্রহণ করা হয়েছিল সকল নাগরিকের সমান অধিকার এবং ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না, সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য। একই সঙ্গে যে কেউ তার নিজ নিজ ধর্ম যেন পূর্ণাঙ্গ স্বাধীনতার সঙ্গে পালন করতে পারে সেই সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের 72-এর সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের নীতি অন্তর্ভুক্ত হয়েছিল। আমি অনেকগুলো জিনিস দেখালাম, লাস্টলি আরেকটা বলি, আবুল মনসুর আহমেদ রিজিড বা দুষ্পরিবর্তনীয় সংবিধানের পক্ষে ছিলেন। যেহেতু বাই চান্স আমি সভাপতি, আপনাকে একটু ইন্টারফেয়ার করি, আমরা কিন্তু 24 মিনিট সময়। আচ্ছা, আমার আর কয় মিনিট আছে? অনেক কম সময় আছে। আচ্ছা, এই বললে সুনির্দিষ্টভাবে বলেন। তারা খুব ভালোভাবে নিচ্ছে, তারপরে একটু খেয়াল রাখবেন আপনি মাত্র 320টা। আচ্ছা, না আমি পুরোটা বলবো না, আমি স্কিপ করছি। এবং আমি ব্যক্তিগতভাবে জীবনে অনেক সেমিনারে গিয়েছি যেখানে প্রবন্ধ পড়া হয় এবং আমি খুব বিরক্ত হয়েছি এবং আজকে আমি সেই জায়গায় নিজেই দাঁড়িয়েছি। ফলে হ্যাঁ, আপনাদেরকে বিরক্ত করার, আপনাদের যেন বিরক্ত উদ্রেক না হয় সেজন্য আমি ঠিক হুবহু পাঠ না করে আমি করছি। বাট ধন্যবাদ সভাপতি, আপনি এই রিমাইন্ডারটা দেওয়ার জন্য, আমার জন্য সুবিধা হবে আমার বক্তব্যকে গুছিয়ে আনার জন্য। তো আমাদের এই যে সাংবিধানিক যাত্রা, এই যাত্রায় আবুল মনসুর আহমেদ মনে করতেন যে রিজিড কনস্টিটিউশন সবচেয়ে ভালো, যেটাকে যখন তখন পরিবর্তন করা যায় না। তো রিজিড কনস্টিটিউশনের নমুনা কি? যে কনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনার সকল কিছু ডিটেল বা খুঁটিনীতি থাকবে না, শুধু নীতিগুলো থাকবে। রাষ্ট্র পরিচালনার খুঁটিনাটি বিষয় আইন দ্বারা নির্ধারিত হবে। এটার রিজিড কনস্টিটিউশনের সবচেয়ে ভালো উদাহরণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন। আর বেশি ডিটেল করা সংবিধানের উদাহরণ হলো ভারতের সংবিধান। ফলে ভারতের সংবিধান দেখবেন যে গত 70 বছরে অনেকবার প্রায় 125 বারের উপরে 126 বারের বেশি কিন্তু সংশোধন করতে হয়েছে, কারণ রিজিড কনস্টিটিউশন সব কিছু এখানে বর্ণনা করা আছে। ফলে যে কোনো কিছু চেঞ্জ করতে হলেই আনতে হয়। বাংলাদেশের সংবিধান একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন, কিন্তু এত ডিটেল না, রিজিড না। ফলে এখানে কিন্তু কথায় কথায় সব কিছুর জন্য পরিবর্তন আনার প্রয়োজন হয় না। ফলে সংবিধানের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়। আবুল মনসুর আহমেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান পলিটিক্যাল কন্ট্রিবিউশনের দিক দিয়ে একটা মনুমেন্টাল কন্ট্রিবিউশন হলো তার 21 দফা। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন উপলক্ষে যে 21 দফা করা হয়েছিল। এবং আমি অ্যানালাইসিস করে দেখেছি 21 দফা, এই দফাগুলো কিন্তু সব শাসনতান্ত্রিক ইন ক্যারেক্টার, কনস্টিটিউশনাল ইন ক্যারেক্টার। ঠিক জনগণের অধিকারগুলো কিসে কিসে নিশ্চিত হবে সেই নিশ্চয়তার জন্যই কিন্তু 21 দফা, 11 দফা, 10 দফা, 6 দফা, এগুলো কিন্তু সব কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্ট। তো আবুল মনসুর আহমেদের প্রায় একক কৃতিত্ব ছিল 21 দফা ড্রাফটিংয়ের ক্ষেত্রে, এবং সেটা একটা জোট, একটা বিশাল একটা জোট, যুক্তফ্রন্ট যেটাকে বলা হতো, সেই যুক্তফ্রন্ট কিন্তু সেটাকে গ্রহণ করেছিল। এবং
21 দফার 21টা দফা কিভাবে বাংলাদেশের সংবিধানে রিফ্লেক্টেড হয়েছে আমি আপনাদেরকে একটু কুইকলি বলেছি। 1 নম্বর দফা রাষ্ট্রভাষা আমাদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে রিফ্লেক্টেড হয়েছে। 2 নম্বর বিনা ক্ষতিপূরণে যেন জমিদারি উচ্ছেদ করা হয়, যেটা উচ্ছেদ হয়েই গিয়েছিল 1950-এর দশকে, কিন্তু এই যে জমিদারি উচ্ছেদের মধ্য দিয়ে জনগণের সম্পদের মালিকানার অধিকার, এটা আমাদের অনুচ্ছেদ 13 এবং অনুচ্ছেদ সংবিধান 72-এর সংবিধান 42-এ রিফ্লেক্টেড হয়েছে। আমাদের সংবিধানের 21 দফার 3 নম্বর দফা জাতীয়করণ, পাট ব্যবসা থেকে শুরু করে জাতীয় সম্পদের বিষয়ে যে বিধান ছিল সেটা আমাদের সংবিধানের 10, 14 এবং 20 নম্বর অনুচ্ছেদে রিফ্লেক্টেড হয়েছে। আমি সবগুলো বলবো না, আপনাদেরকে বিশেষভাবে কয়েকটা পড়ছি। যেমন 14 নম্বর দফায় ছিল যে আমি 1954 সালে যুক্ত ফন্ডের 21 দফা থেকে পড়তেছি। 14 নম্বর দফার প্রথম অংশে ছিল জননিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি কালাকানুন রদ ও রহিত করা হবে। এটা আমাদের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে এটা গ্রহণ করা হয়েছে। বিনা বিচারে কোনো আটক মানে কোনো বন্দীকে আটক রাখা যাবে না, ঠিক আছে। 1954 সালের থেকে পড়তেছি আমি 21 দফা থেকে, এটা আমাদের সংবিধানের 31 নম্বর দফায় এটা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্য আদালতে বিচারের অধিকার এবং নিশ্চয়তা থাকতে হবে, আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে এইটাকে গ্রহণ করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, ঠিক আছে, এটা আমাদের সংবিধানের 39(2) খ দফায় গ্রহণ করা হয়েছে। সভা সমিতি করার মানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অধিকার থাকতে হবে, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 38-এ এটা গ্যারান্টি দেওয়া হয়েছে। বিচার বিভাগকে পৃথক করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটা আমাদের সংবিধানের 22 নম্বরে গ্যারান্টি দেওয়া হয়েছে, কিন্তু এটা 15 নম্বর দফায় ছিল। এই যে সাংবিধানিক নীতিগুলো যেগুলো আমি আপনাদেরকে করেসপন্ডিং একটা মানে 72-এর সংবিধানেও আছে, অথচ আগের পাকিস্তান এবং ব্রিটিশ আমলের আমাদের যে রাজনৈতিক যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের বিভিন্ন ডকুমেন্টেও এই জিনিসগুলো এই আদর্শগুলোর জন্য কিন্তু আমরা যুগ যুগ ধরে সংগ্রাম করেছি। ফলে 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে সংবিধান গ্রহণ করা হয়েছে সেই সংবিধানে আমরা যেসব নীতি এবং আদর্শকে গ্রহণ করেছি সেগুলোর কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক অনিবার্য প্রেক্ষাপট ছিল, সেগুলোর আলোকে আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। আমাদের এই অঞ্চলে সাংবিধানিক জার্নি বা অভিজ্ঞতার বিষয়টি সাধারণত বিবেচনায় নেওয়া হয় না। 1972 থেকে 2000 সাল পর্যন্ত সংবিধানের চর্চা বলতে যা বোঝায় এখানে সেটা হয়নি। আমি এখানে চর্চা শব্দটিকে গণচর্চা বা সংবিধানের পাবলিক ফেনোমেনা হয়ে ওঠার অর্থে ব্যবহার করছি। সংবিধান একটি জাতির মহত্তম অর্জন, এরূপ অর্জনের জন্য জাতীয়ভাবে তীব্র বেদনার ও বঞ্চনার অভিজ্ঞতার পিচ্ছিল পথ পাড়ি দিতে হয়। একটি জাতির জীবনে যদি অনেকগুলো সম্মিলিত বেদনার ইতিহাস থাকে, সেই জাতি সবচেয়ে ভালো এবং সবচেয়ে আধুনিক এবং প্রগতিশীল সংবিধান প্রণয়ন করতে পারে। 1971 সালে আমার জাতি হিসেবে এবং একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা অনেকগুলো বড় বড় ঐতিহাসিক ঘটনা পার হয়ে সেই একটা যুগ সন্ধিকোণে উপনীত হয়েছিলাম, যেখানে আমরা একটা সংবিধান 1972 সালে আমরা প্রণয়ন করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের চিন্তকগণ, বিশেষ করে বাংলাদেশে এবং ঢাকায় সরব যারা ইন্টেলেকচুয়াল আছেন, তাদের মধ্যে শব্দ নিয়ে এক ধরনের চর্চা শুরু হয়েছে, যেটা খুবই আশার লক্ষণ। কেউ বলছেন পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, কেউ বলছেন সংবিধানকে পুনর্লিখন করতে হবে, আবার কেউ বলছেন বর্তমান সংবিধানে কাঙ্ক্ষিত সংস্কার আনাই যথেষ্ট। এসব বহুমুখী চিন্তা নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক সুস্বাস্থ্যের প্রমাণ বহন করে। তবে আমরা যেন ভুলে না যাই, একজন ব্যক্তির জীবনকাল ও একটি জাতির জীবনকাল এক নয়। আমি সাংবিধানিক আদর্শ হিসেবে যদি কিছু পছন্দ করি, সেটা শুধু আমি পছন্দ করি বলেই অতীতের বিভিন্ন রাজনৈতিক অর্জনের সঙ্গে বিচ্ছিন্ন করে পাঠ করলে হবে না। এটা একটা ধারাবাহিক একটা জাতীয় বা সামষ্টিক অর্জন হিসেবে আমাদের পাঠ করতে হবে। বাংলাদেশের সংবিধানেও আমাদের জাতিগত বিবর্তনের বহু যুগ সঞ্চিত প্রলম্বিত অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সংবিধান গড়ে উঠেছে। এই দলিলে বহু যুগের মুক্তির অন্বেষণের যে বীজ লুকিয়ে আছে তা অস্বীকার করা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। 1947 সাল থেকে ধরলেও সংবিধান চর্চায় আমাদের এই অঞ্চলের জনগণের 76 বছরের ধারাবাহিক ইতিহাস রয়েছে। দুশ্চিন্তার বিষয় হলো আমাদের সংবিধান চর্চা এখনও রাজনৈতিক আদর্শগত মানদণ্ড খোঁজার কাজে অথবা বড়জোর পপুলিস্ট বিভিন্ন বক্তৃতা বা কথাবার্তায় আটকে আছে। অথচ সংবিধান কেবল আদর্শের প্রশ্ন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন ও জবাবদিহিতার কাঠামো নির্মাণের প্রশ্ন কিন্তু সংবিধানের সঙ্গে পুরোপুরি জড়িত। একটি জাতির জীবনে সাংবিধানিক দুর্দশা কি চরমে পৌঁছতে পারে
তার ইতিহাস জানার জন্য সকলের পাকিস্তান আমলের 24 বছরের রাজনৈতিক ইতিহাস খুব মনোযোগ দিয়ে পাঠ করা উচিত। যারা 1972 সালে 209 দিনের সংবিধান প্রবর্তনকে অতি দ্রুত অর্জন বলে মনে করেন, তাদের উচিত পাকিস্তানের শুরুর দিকে 9 বছরের সংবিধানহীনতার যে ভয়াবহ স্ট্রাগল আমাদেরকে করতে হয়েছে সেই ইতিহাসের একটু খোঁজ নেওয়া। অনেক চিন্তক স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ধারণার প্রতি তাদের শ্রদ্ধা এবং আনুগত্য প্রকাশ করেন, এবং এটা খুবই ভালো। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল। কিন্তু এই তিনটি আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটি আদর্শ কিভাবে 72-এর সংবিধানে ট্রান্সলেটেড হয়েছে বা এটা রিফ্লেক্টেড হয়েছে সেই বিষয়েও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, স্বাধীনতা ঘোষণাপত্রের এই তিনটি গুরুত্বপূর্ণ আদর্শই 72-এর সংবিধানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগে 1 নম্বর অনুচ্ছেদ থেকে 47 নম্বর অনুচ্ছেদে পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়েছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। সংবিধান বিষয়ে এখন যারাই যত পরিবর্তন বা অভিনব প্রস্তাবের কথা বলছেন, তার কোনোটাই আসলে এতটা অভিনব নয়। আমরা সাংবিধানিক সংস্কারের কথা অনেক কিছু বলছি তো, কিন্তু আমাদের কোনো সংস্কারের কোনো প্রস্তাবে এখনো এমন কোনো প্রস্তাব আসেনি যেটা অতীতে কোনো না কোনোভাবে পরীক্ষিত হয়নি অথবা আমরা আলোচনা করিনি। অতীত আমাদের ইতিহাসের নানা বিবর্তনের বাঁকে বাঁকে একটি সম্ভাব্য বিকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের পূর্বপুরুষরাও এসব আলোচনা করেছেন। আবুল মনসুর আহমদকে কেন্দ্রে রেখে আমাদের আলোচনার বিস্তার করেছি এই জন্য যে এই জাতির গত 70 বা 80 বছরের রাজনৈতিক বিবর্তনের বড় বড় মৌলিক আদর্শগুলো আমরা কিভাবে খুঁজেছি বা কিভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক স্ট্রাগলে যুক্ত হয়েছি সেটাকে তুলে ধরার জন্য। তাই তাকে কেন্দ্রে রেখে এই রাষ্ট্রের ইতিহাস পর্যালোচনা করা ও সাংবিধানিক আকাঙ্ক্ষার বিবর্তন পর্যালোচনা করা একটি সুবিধা আছে। কারণ আবুল মনসুর আহমেদের জীবন ও কর্মের কারণে এই জাতির উত্থান, বিবর্তন ও অগ্রগতির সেই জায়গায় তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। যে ইতিহাস, আমি একদম শেষের দিকে চলে আসছি, আর 5 মিনিটের মধ্যে আমার বক্তৃতা শেষ হবে। যে ইতিহাস ও সময়ের কাল পরিসরে তিনি নিজেও সক্রিয় ছিলেন, এবং সেই সময়টা ছিল আমাদের এই জাতির সাংবিধানিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাঠনিক বা কনস্টিটিউয়েন্ট ফেজ। একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট একটা ফেজ। সেই স্তরে তিনি একটি বিশাল কর্মযজ্ঞের সঙ্গে নিজেকে জড়িত করেছিলেন। আবার তিনি নিজে একটি প্রতিষ্ঠান হিসেবে তার চিন্তা, কর্ম, লেখা এবং প্রস্তাব দিয়ে সেই সময়কে প্রভাবিত করেছেন। ফলে আবুল মনসুর আহমদ এবং তার মতো আমাদের অন্যান্য যারা অগ্রজ পূর্বপুরুষগণ আছেন, তাদের সাংবিধানিক চিন্তা ও চিন্তার কাঠামো কোন কোন মানদণ্ডে বা আদর্শে তারা গুরুত্বপূর্ণ মনে করেছিলেন, সেই অনুসন্ধান এবং চর্চা খুবই অপরিহার্য। বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে নতুন আকাঙ্ক্ষার জাগরণ হয়েছে, এই প্রেক্ষাপটে বসে আবুল মনসুর আহমদ ও অন্যান্য আমাদের পূর্বপুরুষদের মধ্যে অন্যান্য রাষ্ট্রচিন্তকদের সংবিধান নিয়ে সেই সব চিন্তা, তাদের কাজ, তাদের অবদানকে স্মরণ করা আরও বেশি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। কেননা তবেই আমরা বুঝতে পারবো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি শোষণহীন সমাজ ও সাম্যভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম, তার নিছক সাম্প্রতিক কোনো সংগ্রাম নয়। এই সংগ্রাম আমরা শত শত বছর ধরে চালিয়ে যাচ্ছি, এবং এই শত বছরের সংগ্রামের ইতিহাসকে, ঐতিহ্য বা হেরিটেজকে যদি আমরা ধারণ করে আমাদের অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংস্কার এবং প্রতিজ্ঞাগুলোকে আরও রিফাইন বা সংশোধন বা পরিশোধন করতে পারি, তবেই অনাগত সময়ে একটি রাজনৈতিক সমাজ হিসেবে আমাদের স্থায়িত্ব আরও ভালো হবে এবং আরও দীর্ঘস্থায়ী হবে বলে আমরা মনে করি। জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, আপনারা জানেন। উপরে আমরা আমাদের সাংবিধানিক বিবর্তনের যে ইতিহাস পরিক্রমা দেখলাম, তাতে স্পষ্ট যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সমষ্টিগত সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি এখনও শুনিনি বা কোনো দলিলে এখনও দেখিনি যে ছাত্র জনতার এই অভ্যুত্থান আমাদের সংবিধানের বিরুদ্ধে ছিল, বরং সংবিধানে বৈষম্যহীনতার ও সুযোগের সমতার যে নিশ্চয়তা প্রদান করেছে, তা বিগত রেজিম চরমভাবে লঙ্ঘিত করেছে, যে কারণে আমাদেরকে অভ্যুত্থান করা অপরিহার্য ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তাহলে এই মুহূর্তে আমাদের সাংবিধানিক প্রশ্নে কর্তব্য কি? আমি এই জাতিরাষ্ট্রের রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতার পক্ষে, তাই আমি সংবিধান সংস্কারেরও পক্ষে। প্রচলিত সংবিধানকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের চেষ্টা রাজনৈতিক পরিমণ্ডলে যে পরস্পরের সাংঘর্ষিক মতাদর্শসমূহকে লড়াকু অবস্থায় ঠেলে দিবে, তা জাতীয় জীবনের জন্য এক বিশাল শূন্যতা সৃষ্টি করবে। বরং সংবিধান সংস্কার প্রশ্নে খুবই কেন্দ্রীয় যে কয়েকটা বিষয় বিবেচনায় নেওয়া উচিত, সেগুলো হলো প্রধানমন্ত্রীর পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই বিষয়ে সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর কতিপয় ক্ষমতা
অন্যান্য প্রতিষ্ঠানের উপর আইনগতভাবে হস্তান্তর করার একটা সুযোগ তৈরি করতে হবে, কিন্তু সেটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করলে হবে না। তাহলে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অচল অবস্থা দেখা দিবে, যেটা পাকিস্তান আমলে আমাদের অভিজ্ঞতা হয়েছে। প্রধানমন্ত্রীর এখন যে অতি ক্ষমতা বলতে যে সমালোচনা করা হচ্ছে, এটা রাষ্ট্রপতির কাছে ভাগাভাগি করলে পাকিস্তান আমলে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা রয়েছে, তবে এটি এখন যতটা অগণতান্ত্রিকভাবে আছে সেটাকে এতটা অগণতান্ত্রিকভাবে না রেখে এটাকে আরও পরিশোধন করা সম্ভব। ন্যায়পাল প্রতিষ্ঠা 1972 সালে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। ন্যায়পাল প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিচার বিভাগীয় সচিবালয় আলাদা প্রতিষ্ঠা করা দরকার, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য সুনির্দিষ্ট বিধান সংবিধানে থাকা প্রয়োজন। 72 সংবিধানের 116 নং অনুচ্ছেদ, যেটি সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করে, সেটাকে পুনর্বহাল করা প্রয়োজন। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে অর্পণ করা প্রয়োজন, যে কারণে নির্বাচন এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো প্রশ্নবিদ্ধ হয়। নির্বাচনের বাজেট সম্পূর্ণ আলাদা করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিতে হবে, এবং নির্বাচনের প্রার্থীদের, যেটা একটা বড় সংস্কার হবে, নির্বাচনের প্রার্থীদের খরচ বা নির্বাচনী বাজেট যদি আমরা সরকারি কোষাগার থেকে যদি আমরা ব্যবস্থা করি, তাহলে আমাদের বর্তমানে টাকার মাধ্যমে জিতে আসার যে ভয়াবহ অসুস্থ যে প্রতিযোগিতা সমাজে বিদ্যমান আছে, সেটার উপরে এক ধরনের সীমা আরোপ করা যাবে। এই মোটা দাগে এই সংস্কারগুলোর কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আমি আমার আজকের বক্তৃতার শেষের দিকে চলে এসেছি, এবং আমাদের জন্য একটা চরম সৌভাগ্যের মুহূর্ত যে বাংলাদেশ রাষ্ট্র নির্মাতাদের মধ্যে অন্যতম, এবং বাংলাদেশের সংবিধানের প্রণয়নের জন্য যে কমিটি করা হয়েছিল, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান একজন লিভিং লেজেন্ড, একজন জীবন্ত কিংবদন্তি ডক্টর কামাল হোসেন, তিনি আজকের এই আলোচনার জন্য আমাদের। আপনারা আজকে কানায় কানায় পূর্ণ এই অডিটোরিয়ামে যেভাবে কষ্ট করে বসেছেন, এই কষ্ট করে বসা অবস্থা দেখে আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য সবাইকে অনুরোধ করব দাঁড়িয়ে সম্মান দেখানোর জন্য।